প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন কেমন আছেন অনুষ্ঠানে। আমি ডাক্তার হাসান শাহরিয়ার কল্লোল। আপনারা জানেন যে আজকে পহেলা মে মহান মে দিবস, তাই আজকের অনুষ্ঠানটি আমরা সাজিয়েছি শ্রমিকের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে কথা বলবার জন্য। এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে আছেন দুজন বিশেষজ্ঞ। আমার ডান দিকে আছেন অধ্যাপক ডক্টর এ কে এম মোশাররফ হোসেন, তিনি মেডিসিন, বক্ষব্যাধি এবং স্লিপ বিশেষজ্ঞ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি। এবং আমাদের বাম দিকে আছেন ডক্টর মেঘলা সরকার, তিনি সহযোগী অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতাল। আমি শুরু করতে চাই ডক্টর মোশাররফ হোসেন আপনাকে দিয়ে। আজকে যেহেতু মহান মে দিবস, আমরা শ্রমিকের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে কথা বলছি। আমাদের দেশের শ্রমিকদের আমরা দেখতে পাই যে অধিকাংশ ক্ষেত্রেই তাদের কোনো নিরাপত্তা নেই, তারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। তো সব কিছু মিলিয়ে আপনাকে শুরুতে জানতে চাই যে শ্রমিকের স্বাস্থ্য সুরক্ষার আমাদের দেশের অবস্থাটা কি? আসলে শ্রমিকের স্বাস্থ্য নিয়ে কি কেউ ভাবেন আসলে? ধন্যবাদ আপনাকে। আমরা প্রথমে ভাবি যে একজন মানুষ তার সুস্থতা, তিনি সুস্থ কিভাবে থাকবেন। আমরা যদি দেখি যে একজন ব্যক্তির সুস্থতা নির্ভর করে দুই তিনটে জিনিসের উপর। তার একটি বিষয় হচ্ছে জেনেটিক, বংশগতি, তার বাবা মার কোনো অসুখ ছিল কিনা, সেই থেকে তিনি কোনো অসুখ তার মধ্যে ক্যারি করছেন কিনা জন্মগতভাবে। আরেকটি হচ্ছে এনভায়রনমেন্টাল, পরিবেশগত, সেই পরিবেশটি তার নিজের এবং চারিপাশের, এবং সেখানে গ্লোবাল ইকোসিস্টেম, যেটি এখন ধরুন যে বৈশ্বিক উষ্ণতা, তারপরে এই ক্লাইমেট চেঞ্জ, সব কিছু আসছে। সব মিলিয়ে আমরা যদি ভাবি যে আমাদের যারা শ্রমিক, যারা বিভিন্ন পর্যায়ে কাজ করছে, তিনি হয় গার্মেন্টসে কাজ করছেন, অথবা কয়লার খনিতে কাজ করছেন, অথবা ওয়েল্ডিংয়ের কাজ করছেন, অথবা শিপ ব্রেকিংয়ের কাজ করছেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। এবং আমি যতটুকু জানি যে 1972 সালে আমাদের যেই ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ILOর যেই শ্রমিক আইন, সেই শ্রমিক আইনটিকে কিন্তু আমরা বঙ্গবন্ধু, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের শ্রমিক আইনে তিনি সেটা অ্যাডপ্ট করেছিলেন বাংলাদেশে। পরবর্তীতে সেটি আরও শ্রমিক আইন, আমি যতটুকু জানি 2019 সালে সেই শ্রমিক আইনে কিন্তু সব কিছু এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। যে স্বাস্থ্য ঝুঁকি বলুন, তারপরে নিরাপত্তা বলুন, সেই শ্রমিকদের সেটি কিভাবে করা হবে। এখন বিষয় হচ্ছে সেটি কি শুধুমাত্র কাগজে, নাকি তার ইমপ্লিমেন্টেশন আছে, সেই জায়গাগুলোয় আমার মনে হয় কিছু আলোচনার সুযোগ আছে। যেমন আমি চিকিৎসক হিসেবে দেখি, আমি তো বক্ষব্যাধি চিকিৎসক, সেই হিসেবে দেখি যে গার্মেন্টস থেকে আমার কাছে অনেক কর্মী আসেন যারা কিন্তু অ্যাজমা রোগে ভুগছে। আপনি হয়তো জানেন যে অ্যাজমা কিন্তু অত্যন্ত কমন একটি বক্ষব্যাধি। আমরা যদি বক্ষব্যাধির কথা বলি তাহলে আমার মনে হয় সবাই কম বেশি অ্যাজমা, কেউ কেউ বিশেষ করে গ্রাম অঞ্চলে হাঁপানি বলে থাকে। এবং এই অ্যাজমা রোগ কারো কারো অ্যাজমা আগে থেকে থাকে, কিন্তু দেখা যায় যে গার্মেন্টসে যখন সে কাজ করতে যায় তখন তার অ্যাজমার তীব্রতা বেড়ে যায়। আবার কারো হয়তো অ্যাজমা থাকে না, কিন্তু ওই গার্মেন্টসে কাজ করার জন্য সেই গার্মেন্টসের বিভিন্ন পার্টিকেলস বা কেমিক্যাল এজেন্টস বা অন্য টুকরো বা বিভিন্ন কারণে সে অ্যাজমায় আক্রান্ত হয়। এখন এই যে রোগটি তার হলো, সেই রোগের তো ব্যয়ভার আছে, সেই রোগের তো তার দৈহিক দায়ভার আছে। এখন এই বিষয়গুলো সেই সংশ্লিষ্ট কোম্পানি কতটুক বিয়ার করছে, না তাকে নিজেই বিয়ার করতে হচ্ছে, এই বিষয়গুলো আমি খুব ডিটেলস বলতে পারবো না। আপনি একটা খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গ উত্থাপন করেছেন যে ব্যয়টি কে বহন করবে, এই বিষয়টি নিয়ে আমরা আবার একটু ফিরবো। আমি একটু ডক্টর মেঘলা সরকার, শরীরেরই যখন এই অবস্থা, শ্রমিকের মন নিয়ে কি কেউ চিন্তা করছেন কিনা? মনের ব্যাপারটা আসলে আরও দুর্বিষহ, কারণ হলো মন হলো আমরা যারা মানে শ্রমিক, তো তারা এক ধরনের হলো একটু অতখানি প্রিভিলেজ না। আমরা যারা অনেক সুবিধাভোগী মানুষ, তারাই আসলে তো আমরা আমাদের মনটাকে আমরা অতখানি গুরুত্ব দিই না। কাজে মনের অসুখ যখন হয় সেটাকে আরও আমরা গুরুত্ব আরও কম দিই। সেক্ষেত্রে হলো শ্রমিকদের যেই
এই যে মানসিক স্বাস্থ্যের বিষয়টা সেটাও কিন্তু আসলে ভীষণভাবে নেগলেক্টেড। এবং যেটা খুব ইন্টারেস্টিং, যেটা আমাদের শরীরের যখন কোনো রকমের অসুখ হয়, যেটা স্যার বললেন এই যে অ্যাজমার, এটা কিন্তু ডেফিনেটলি তার প্রোডাক্টিভিটিতে তার রিফ্লেক্টেড হয়। অর্থাৎ সে যতটুকুন কাজ করতে পারতো আমাদের সোসাইটিকে বা তার সেই নির্দিষ্ট কারখানাকে যতটুকু দিতে পারতো, উৎপাদন ক্ষমতা কমে যায়। ঠিক একইভাবে যখনই হলো মানসিক স্বাস্থ্য কোনোভাবে বিপর্যস্ত হয়, সেটাও কিন্তু আমাদের সরাসরি করে উৎপাদন ক্ষমতায় আসলে এটা প্রভাব পড়ে। কিন্তু সেই জায়গাটা আসলে আমরা এই মনের বিষয়টা অনেক সময় বুঝি না বলে এটা আমরা এক ধরনের নেগলেক্ট করি। আরও একটা ব্যাপার আছে, বিশেষ করে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে যে মানসিক রোগগুলো আমরা দেখে থাকি, এর মধ্যে কিন্তু খুব অল্প সংখ্যকই খুব জটিল মানসিক রোগ, যেটা আমরা খুব অ্যাবনর্মাল বিহেভিয়ার বা যেটা আমরা দেখলেই বোঝা যায় আর কি। বেশিরভাগ ক্ষেত্রে মানসিক রোগগুলো কিন্তু যেমন আমার আপনার মধ্যে বাইরে থেকে হয়তো বা বাইরে বোঝাই যাচ্ছে না, কিন্তু আমার কোনো না কোনো মানসিক প্রবলেম থাকতে স্বাভাবিক, হ্যাঁ, কিন্তু আমারও কিন্তু কোনো কারণে ডিপ্রেশন থাকতে পারে, অ্যাংজাইটি, নানা রকমের প্রবলেম থাকতে পারে। তো আমাদের যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে এই অ্যাংজাইটি, ডিপ্রেশন এগুলোই বেশিরভাগ মানে হয়, এবং এদের কিন্তু ম্যানিফেস্টেশনটা কিন্তু শারীরিক উপসর্গ নিয়ে প্রকাশ করে বেশিরভাগ ক্ষেত্রে। অর্থাৎ তাদের হেড টু ফিট, মাথা ধরা থেকে শুরু করে তার বুক ধরফর করা, পেটে চাপ চাপ লাগা, অনেক সময় হলো ক্রনিক লুজ মোশন বা পেটে ধরেন কোনো রকমের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল নানা রকমের সিমটম, তাই শারীরিক নানা উপসর্গ বা গা ব্যথা ইত্যাদি নানা কিছু হয়। তো অনেক ক্ষেত্রে আমাদের কিন্তু এটা অ্যাওয়ারনেসের অভাবের বদলে এই যে শারীরিক উপসর্গগুলো যে তার আসলে মানসিক রোগের চিকিৎসার একটা খুব ইম্পর্টেন্ট একটা এরিয়া আছে, এই জায়গাগুলো কিন্তু আমরা অনেক ক্ষেত্রে মানে দেখা যাচ্ছে সে হয়তো শরীরের ডাক্তারের কাছে যে হয়তো বারবার যাচ্ছেন, চিকিৎসা নিচ্ছেন, কিন্তু তার কোনো উন্নতি হচ্ছে না। এবং আমাদের অনেক ক্ষেত্রে ঠিক মানে এই নেগলিজেন্সটা কিন্তু শুধুমাত্র আমাদের জেনারেল পিপল যে তা না, কিছুটা আমি বলবো যে আমাদের চিকিৎসকের ক্ষেত্রেও কিন্তু অনেক ক্ষেত্রে এই অ্যাওয়ারনেস, বিশেষ করে আমাদের যেটা আসলে যখন আমরা মেডিকেল, আমি নিজেও যখন MBBS পাশ করেছি, আমি কিন্তু সাইকিয়াট্রির বিশাল পরিসর সম্পর্কে অতটা জানতাম না, কারণ কোর্স কারিকুলাম এটা অনেকখানি নেগলেক্টেড আমাদের দেশে। তো যার কারণে হলো আমাদের বলবো যে মানে জেনারেল পিপলের সাথে সাথে কিন্তু আমাদের চিকিৎসকের এক ধরনের অ্যাওয়ারনেসের প্রবলেম আছে। যে চিকিৎসকের কাছে আছেন তিনি হয়তো প্রপার রেফারেল করতে পারছেন না, কারণ তিনি হয়তো ভাবছেন না যে এটা মনের সমস্যার জন্য। দীর্ঘমেয়াদেই কিন্তু তারা আসলে দেখা যাচ্ছে সেই চিকিৎসাটা সিমটোমেটিক ট্রিটমেন্ট হচ্ছে, আলটিমেটলি কিন্তু যে ফিনান্স, সেই ব্যয়বহার ভর কিন্তু যেটা স্যার একটু আগে বলছে, সেই জায়গাটা কিন্তু সেই কস্টটা কিন্তু রাষ্ট্রের দিতে হচ্ছে, সমাজের দিতে হচ্ছে, ব্যক্তিত্ব দিতে হচ্ছে। জি, অনেক ধন্যবাদ ডক্টর মোশাররফ হোসেন। এবার একটু আসি যে আপনি অনেকগুলো খাতের কথা উল্লেখ করেছেন, যে আমাদের তো আসলে গার্মেন্টসটা হচ্ছে আমাদের সবচেয়ে রপ্তানি আয়ের সবচেয়ে বড় আয়ের উৎস, সেটা একটা আছে। কিন্তু আমাদের এখন যেমন নির্মাণ শ্রমিক, প্রচুর নির্মাণ শ্রমিক আছেন, কারণ আমাদের দেশ যেহেতু উন্নয়নশীল একটি দেশ এবং আমরা উন্নতির দিকে যাচ্ছি, প্রচুর কাজকর্ম হচ্ছে, সিভিল ওয়ার্কস, রাস্তাঘাট হচ্ছে, বিল্ডিং হচ্ছে বিভিন্ন জায়গায়, দেশে মানে শহরে, গ্রামে, বিভিন্ন জায়গায়। তো এই যে নির্মাণ শ্রমিকদের বিষয়টা, যে আমরা প্রচুর কিন্তু দেখছি যে নির্মাণ শ্রমিকরা আহত হচ্ছেন, ইলেকট্রিকিউশন হচ্ছে, মানে বিদ্যুতায়িত হয়ে মারা যাচ্ছেন কিংবা আহত হচ্ছেন। তো নির্মাণ শ্রমিকদের আমি গত বছর এই মে দিবসে একটা প্রোগ্রাম করেছিলাম, সেখানে কয়েকজন নির্মাণ শ্রমিক আমাদের সঙ্গে ছিলেন। তাদের কাছ থেকে আমরা শুনছিলাম যে তারা কিভাবে, এবং আমরাও তো দেখি যে এই যে রং করেন যারা, উঁচু উঁচু বিল্ডিংগুলোতে রং করছেন, কোনো ধরনের প্রোটেকশন মেকানিজম নাই, কিছু নাই। তো নির্মাণ শ্রমিকদের আসলে কি কি ধরনের স্বাস্থ্য ঝুঁকি রয়েছে বা সেগুলো আপনি যদি একটু বলতেন। আমি কনস্ট্রাকশন নিয়ে আগে বলি। আমার চেম্বারে যখন রোগী আসে, তারা যদি বলে যে স্যার আমি আগে অ্যাজমায় যে পরিমাণ ঔষধ ব্যবহার করতাম এর চেয়ে বেশি ঔষধ লাগছে, তখন ঢাকা থেকে যখন আসে আমি প্রথম জিজ্ঞেস করি আপনার আশেপাশে কি কোথাও কনস্ট্রাকশন হচ্ছে কিনা। হ্যাঁ স্যার, আমার পাশের বাসায় কনস্ট্রাকশন হচ্ছে। অথবা বলে যে স্যার আমার ঘরে রং লাগাচ্ছিলাম এই একদিন আগে। তো বিষয়টা আমি এই জন্য উত্থাপন করলাম, আমাদের এখানে যে কনস্ট্রাকশন হয় সেই কনস্ট্রাকশনের বিধিগুলো কি আমরা মানি? ধরুন যে কনস্ট্রাকশন হচ্ছে, আশেপাশ দিয়ে বিভিন্ন রকম ঝুঁকি নিয়ে পথচারী থেকে শুরু করে নির্মাণ শ্রমিক পর্যন্ত, মৃত্যু ঝুঁকি থেকে শুরু করে সেই দৈহিক রোগের ঝুঁকি, সেটা শ্বাসকষ্ট বলুন, নিউমোনিয়া বলুন, যে কোনো রকম ঝুঁকির মুখোমুখি তাকে হতে হয়। যেমন যিনি কনস্ট্রাকশন ওয়ার্কার্স, তিনি ধরুন যে যদি উনি ওয়েল্ডিং ব্যবহার করেন তাহলে ওয়েল্ডারের এক ধরনের ঝুঁকি আছে। তিনি যদি পেইন্টার হন তাহলে পেইন্টিংসের জন্য ঝুঁকি আছে। তারপর তিনি যে এই প্রখর রৌদ্রের মধ্যে, বিশেষ করে এই সময় যারা এখন কাজ করছে
তাদের তো আপনি প্রতিদিন দেখছেন যে হিট স্ট্রোক, হিট রিলেটেড ইলনেস, হিট স্ট্রোক হলে মারা গেলে আমরা জানতে পারি, কিন্তু আমার মনে হয় যে এখন অন্তত পক্ষে 20 থেকে 30% লোক আমরা কিন্তু হিট রিলেটেড ইলনেসে ভুগছি। কেমন? যেমন এই দেখবেন সকালবেলা আপনি ঘুম থেকে উঠলেন, আপনার মাথা ব্যথা। অনেকেই এসে বলে যে স্যার আমার পায়ের মাংসপেশি ব্যথা করে, কামড়ায়। এগুলো কিন্তু হিট রিলেটেড ইলনেস। আরও যদি হয়, কেউ কেউ হয়তো একটু বিশেষ করে বয়স্করা অথবা অতি অল্প বয়সী শিশুরা, ওরা দেখবেন যে এই ওদের কথাবার্তা, তারপরে আচরণ একটু অন্যরকম, অসংলগ্ন মনে হবে, সেটিও কিন্তু হিট রিলেটেড ইলনেস। আর যদি ওরকম একেবারেই আমরা সচেতন না হই, তাহলে কিন্তু হিট স্ট্রোকে ভুগি থাকি, এবং হিট স্ট্রোক ইজ এ ফ্যাটাল ইলনেস। এই যে নির্মাণ শ্রমিকরা এই প্রখর রৌদ্রের মধ্যে, নির্মাণ শ্রমিক সহ আরও যারা কাজ করছে, তারা তো এই একটি তো হিট স্ট্রোক, এছাড়াও ওরা যদি আগে থেকে ধরুন যে কোনো শ্বাসের রোগে ভুগে থাকে, সেই রোগের মাত্রা বেড়ে যাবে। তারা এই গরমের মধ্যে ঘামাচ্ছে, আবার সেই ঘামটা শরীরে শুকাচ্ছে, এই ধরনের এনভায়রনমেন্ট, ডাস্ট ঢুকছে, ডাস্ট ঢুকলে পরেই ফুসফুসে ইনফ্লামেশন হবে, সেই ইনফ্লামেশনের মধ্যে আরও যদি জীবাণু ঢুকে যায় তাহলে নিউমোনিয়া হতে পারে। সো এই ধরনের অনেক রোগ, অকুপেশনাল নিউমোনিয়া বলে। যদি পড়ে গিয়ে দেখা যাচ্ছে যে মাঝে আঘাত পা, হাত পা ভেঙে যায়, এটা তো ট্রমা, এনি সর্ট অফ ট্রমা ক্যান হ্যাপেন, এবং তাতে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে, এবং এগুলো ঘটছে প্রতিনিয়ত। এবং এটির একটি কারণ হচ্ছে, আমি বলবো যে যারা কনস্ট্রাকশন করেন, আপনি বাইরের দেশেও গেছেন, আমরাও গিয়েছি, আপনি পাশ দিয়ে একটা কনস্ট্রাকশন হচ্ছে যাচ্ছেন, আপনি কিন্তু টেরও পাবেন না যেখানে কনস্ট্রাকশন ঘেরা দেওয়া থাকে। হ্যাঁ, ঘেরা দেওয়া থাকে, এবং কোনো ধুলাবালি। কিন্তু বাংলাদেশে আমার মনে হয় যে যেখানে কনস্ট্রাকশন হয় ওর আশেপাশে অন্তত 1 কিলোমিটার ধরে সবাই জানতে পারে, সবাই একটা নির্মাণ কাজ হচ্ছে। শব্দ দূষণ থেকে শুরু করে পরিবেশ দূষণ সব কিছুর মুখোমুখি আমরা পথচারীরা, তারপরে যারা পাশে যারা বসবাসকারীরা, সবাই সেটা টের পেয়ে থাকে। জি, ডক্টর মেঘলা সরকার, আপনি তো জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে কাজ করেন। আপনাদের হাসপাতালে কি নির্মাণ শ্রমিক বা শ্রমিক যারা আছেন তারা কি আসেন বিভিন্ন ধরনের মানসিক সমস্যা নিয়ে? হ্যাঁ, আমাদের মানে যারা অনেক ক্ষেত্রে আসেন, বিশেষ করে যেহেতু সাভার রিলেটেড, যেহেতু আমাদের হাসপাতালটা এখানে একটু কমিউনিকেশনের একটা ব্যাপার আছে আমাদের আসলে। হ্যাঁ, আর এমনি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট তো ডে বাই ডে আমাদের আসলে অনেক পেশেন্ট বাড়ছে। আমরা প্রায় আউটডোরে 400 থেকে 600 কিন্তু রেগুলার পেশেন্ট দেখি, এবং এটা সারা বাংলাদেশ থেকেই নানা রকমের আছে। সেখান থেকে নির্মাণ শ্রমিকেরও একটা অংশ আসে, গ্রামের কর্মী যারা আছেন, গ্রামের কর্মী আছে। এটা আমাদের শুধুমাত্র এখানে না, আমাদের কিন্তু যদি প্রাইভেট সেক্টরের কথা বলা হয়, প্রাইভেট চেম্বার বা প্রাইভেট হাসপাতালগুলোতে, সেখানেও কিন্তু এই কিছুটা তারা অনেক ক্ষেত্রে আসেন। তবে যে পরিমাণে আসলে আমাদের মানে প্রবলেমগুলো আমরা যতটুকু মনে করি, বার্ডেনটা যতটুকু আছে, সেই হিসেবে যে আসলে তাদের কাছে সবসময় পৌঁছে তা না। আর একটা প্রবলেম হয়, বিশেষ করে আমাদের ক্ষেত্রে, আমরা অনেক ক্ষেত্রে বলি যখন একটা ফলো আপে আসতে বলি, তখন কিন্তু অনেক ক্ষেত্রে তাদের এই যে টাইমটা হয়তো বা ওরকম করে পায় না, ফলো আপটা কিন্তু তারা মিস করে। হ্যাঁ, বা অনেকে হয়তো বা জানছে, খুব বেশি অ্যাকিউট অবস্থা না হলে তারা আসতে চায় না, মানে খুব অনেক বেশি তারা। একটা সমস্যা হচ্ছে গার্মেন্টসে দেখা যায় হাজিরা একটা প্রথা আছে, ফলে দেখা যায় যে তার মানে অসুস্থ হলেও কিন্তু সে অনেক ক্ষেত্রে ছুটি হয়তো ছুটি পেলেও সে আসতে চায় না, কারণ ছুটি পেলে হয়তো তার হাজিরা কাটা যাবে। সেটা একটা তার এটা একটা মানে সমস্যা আমরা দেখি আর কি। কি ধরনের রোগ নিয়ে আপনাদের কাছে আসে? আমাদের বিশেষ করে যারা মানে একটা হলো তো আমাদের যেটা শারীরিক রোগের মতো মানসিক রোগও কিন্তু এক ধরনের বলা হয় হলো 3টা ফ্যাক্টর রিলেটেড। তার হলো যে জৈবিক বৈশিষ্ট্য, অর্থাৎ যেখানে তার জিনগত বৈশিষ্ট্য, পরিবারে কোনো হিস্ট্রি আছে কিনা, তার সাইকোলজিক্যাল মেকআপ, অর্থাৎ হলো মানসিক তার গঠন প্রকৃতি কীরকম, অর্থাৎ তার রেজিলিয়েন্স পাওয়ারটা কীরকম। আর একটা হলো আমাদের স্ট্রেসার, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। সেই এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের মধ্যে নানা কিছু থাকতে পারে। আমাদের চলতি পথে তো আসলে সব কিছু আমাদের মিট করে না, সেই জায়গাগুলো যখন ব্যত্যয় হয় তখন সেটা আমাদের মনের মধ্যে যে চাপ তৈরি করে, সেটা অনেক ক্ষেত্রে নানা রকমের সাইকিয়াট্রিক প্রবলেম হতে পারে। তো সেক্ষেত্রে আমরা খুব বেশি কমন দেখি হলো উদ্বেগজনিত নানা রকমের মানসিক রোগী আমরা বেশি দেখে থাকি। সেটার মধ্যে আসলে খুব কমন হলো খুব প্যানিক অ্যাটাক নিয়ে আসে অনেক ক্ষেত্রে, অর্থাৎ হলো হঠাৎ করে তার তীব্র উদ্বেগ
উদ্বেগ তৈরি হয়, উদ্বেগের কারণে দেখা যায় যেটা অ্যাংজাইটি অ্যাটাকের মতন হয়। আর কিন্তু ব্যক্তি মনে করে বোধহয় তার একটা হার্ট অ্যাটাক হচ্ছে বা কোনো শারীরিকভাবে বোধহয় কোনো বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছে, অথবা তার স্ট্রোক করে ফেলবে বা এই মুহূর্তে মারা যাবে। এ ধরনের পেশেন্টরা আসলে প্রথমে কোনো এমার্জেন্সিতে ভর্তি হয়, কোনো কারণে পরবর্তীকালে রেফার্ড হয়ে বা ও হয়তো বা শুনলো যে এই ধরনের রোগের চিকিৎসা এখানে ভালো হয়, তখন আমরা দেখি এটা প্যানিক অ্যাটাক লাইক সিমটম নিয়ে আসছে, যেটা আসলে হঠাৎ করে তার শারীরিক হঠাৎ করে বুক ধরফর করছে, শ্বাসকষ্ট হচ্ছে, মনে হচ্ছে যে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, বা মনে হচ্ছে একদম শক্তি চলে যাচ্ছে, মনে হচ্ছে এই মুহূর্তে মারা যাব বা এই মুহূর্তে খারাপ কিছু হয়ে যাবে। এছাড়া আপনার কিছুটা জেনারেলাইজ অ্যাংজাইটি অনেক সময় ডিসঅর্ডার হয়, যার জন্য বেশিরভাগ ম্যানিফেস্টেশনটা হয় সব কিছুতেই উদ্বেগ, খিটখিটে মেজাজ, অল্পের সাথে খুব রেগে যাওয়া, রাগারাগি করা, এটা খুব কমন। এবং বিশেষ করে এ ধরনের ক্ষেত্রে ক্রনিক হেডেক বা দেখা যাচ্ছে যে শরীরে নানা জায়গায় তার নানা রকমের আনএক্সপ্লেইনড পেইন, যেটা ঠিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ঠিক তেমন কোনো রকমের সব ইনভেস্টিগেশন নর্মাল, কিন্তু তার শারীরিক নানা রকমের ব্যথা রয়েছে। পেটে দেখা যাচ্ছে সবসময় এক ধরনের ফুলে আছে বা ফেপে আছে, পেটটা হয়তো বা খাবারটা ঠিকমতো করে হজম হচ্ছে না। অনেক ক্ষেত্রে আসে যে খাবার ইদানিং তার গিলতে অসুবিধা হয়, মনে হচ্ছে যে গিলতে গেলে মনে হচ্ছে কোনো একটা লাম্প অনেক ক্ষেত্রে মনে করে সবই কিন্তু শুনে মনে হচ্ছে যে কোনো একটা শারীরিক সমস্যা। হ্যাঁ, কাজে প্রথমে তারা যখন দেখা যায় রিপিটেডলি অনেক সময় ইনভেস্টিগেশন করে যে কোনো কিছু না, এবং এদের কিন্তু একটা বড় অংশ আমাদের পার্শ্ববর্তী দেশে অনেক ক্ষেত্রে যায়, যখন হলো আসলে দেখে যে অন্যান্য অনেক স্পেশালিটিতে যে অনেক পরীক্ষা নিরীক্ষা করে কোনো আসলে কোনো পাওয়া যাচ্ছে না, তো ওনারা মনে করে বোধহয় কোনো রোগ ধরতে পারছে না। তো অনেক ক্ষেত্রে একটা বড় অংশই কিন্তু আবার আমাদের অন্যান্য দেশে চিকিৎসার জন্য না, ওইখানে আবার একটা ব্যাপার হয় কি, এই যে তার একটা সাইকোলজিক্যাল ব্যাপার হলো, ওখানে গিয়ে তার একটা হোপফুল হলো যে একটু মনে হলো অ্যাংজাইটিটা অনেকখানি কমে যায়, তো সিমটম কিন্তু অনেক ক্ষেত্রে কমে যায়, তখন সে মনে করে যে খুব ভালো ব্যাপারটা কাজ হচ্ছে। তো আবার অনেক ক্ষেত্রে মানে আমাদের কাছে যখন আবার আসে তখন দেখা যায় এটা পিওর সাইকেট্রিক। এছাড়া আমাদের সূচিবায়ুতা নিয়ে অনেক সময় অনেক ক্ষেত্রে আসে, সূচিবায়ুতা হলে বারবার করে হাত ধোয়া বা বারবার করে চেক করা, কোনো একই জিনিস বারবার করে করা, একটা জায়গায় হয়তো বা সেটা একবার দুবার হাত ধুলে হয়, সেখানে হয়তো বা 5 বার 10 বার হচ্ছে, তো এটাও কিন্তু তার প্রোডাক্টিভিটিতে এটিতে প্রবলেম হয়। তো এগুলো খুব কমন আমাদের। এছাড়া কোনো রকমের কোনো স্ট্রেস, ডাইরেক্ট স্ট্রেসার যদি থাকে, ধরুন চাকরিটা চলে গেল বা কোনো কারণে সে প্রমোশন, এই বিষয়টা আমি চিন্তা করছিলাম যে এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করতে হবে, কারণ এই আমাদের বিশেষ করে গার্মেন্টস সেক্টরে অনেক সময় দেখা যায় চাকরি চলে যাচ্ছে বা বেতন ঠিক মতো পাচ্ছে না, এগুলো বিষয় আছে। আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে, একটা বিরতি নিয়ে ফিরবো। প্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, কিছুক্ষণের মধ্যে ফিরছি। প্রিয় দর্শক, আরেকবার স্বাগত জানাচ্ছি। কেমন আছেন অনুষ্ঠানে? আজকে মহান মে দিবস উপলক্ষে আমরা কথা বলছিলাম শ্রমিকের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার এ কে মোশাররফ হোসেন এবং আমাদের সঙ্গে আছেন ডক্টর মেঘলা সরকার। বিরতির আগে আমি ডক্টর মেঘলা সরকারের সাথে আলাপ করছিলাম যে কি কি ধরনের মানসিক সমস্যা নিয়ে আসে। ডক্টর মোশাররফ হোসেন, আপনার কাছে যেটা জানতে চাই সেটা হচ্ছে যে এবারে আমরা যদি একটু ফিলোসফিক্যাল আলোচনা করি যে অকুপেশনাল যে হেলথ হ্যাজার্ড বা আমরা যেটা বলছিলাম কর্মক্ষেত্রে তার যে ঝুঁকিগুলো, তার যে স্বাস্থ্য ঝুঁকি রয়েছে বা স্বাস্থ্য সমস্যাগুলো তৈরি হচ্ছে, এই দায়টা আসলে কার নেওয়া উচিত? আমরা দেখতে পাচ্ছি যে এটা অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে আমাদের দেশের পরিপ্রেক্ষিতে যে শ্রমিক তাকেই নিতে হচ্ছে কিংবা তার পরিবারকে বহন করতে হচ্ছে, কিন্তু বিষয়টা কি সেরকম হওয়ার কথা ছিল বা হওয়া উচিত কিনা? শ্রমিকরা বিভিন্ন পর্যায়ের শ্রমিক, ধরুন যিনি কৃষক, তারও স্বাস্থ্য ঝুঁকি রয়েছে, তিনিও বিভিন্ন রকমের অসুখে ভুগতে পারেন। তারপরে ধরুন যিনি চিকিৎসক, হাসপাতালে কাজ করছেন, এই কিছুদিন আগে কোভিড-19 সময় তারা কিন্তু এই কোভিড-19 আক্রান্ত হওয়া থেকে শুরু করে মৃত্যুবরণ পর্যন্ত করেছেন। তো এতে দায় কে নিয়েছে আমরা সবাই জানি, সেই পরিবার নিয়েছে। তো আমার কথা হচ্ছে যে সারা পৃথিবী জুড়ে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের যেই নীতিমালাগুলো আছে, যেমন ধরুন যে আমি ফুসফুসের কথাই ধরি, যে আজকে যদি আপনি এই একটা শিপ ব্রেকার হন, অথবা আপনি যদি কোনো ওয়েল্ডার হন বা পেইন্টার হন, আপনি বুকের ফুসফুসের নিউমোনিয়া থেকে শুরু করে অ্যাজমা, তারপরে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, মানে যেখানে আপনার রেসপিরেটরি ফেইলিউর, এমনকি ক্যান্সার পর্যন্ত হবে। তো এই যে রোগগুলো হলো, সেই রোগগুলো তো তার কর্মক্ষেত্রে
কাজ করার জন্য হলো। তো যদি কাজ করার জন্য সেই রোগগুলো হয়ে থাকে তাহলে কি দরকার? প্রথম কথা হচ্ছে যে সেই রোগটা হচ্ছে কিনা, তাহলে প্রথমেই সেটা যদি আমরা ডিটেক্ট করতে পারি, সেই রোগগুলোকে আলাদা করে, প্রত্যেক রোগের একটা রিভার্সিবল স্টেজ আছে, যে আপনি যদি আর্লি ডায়াগনোসিস করেন, সেই থেকে হয়তো ওনার এখন ফাইব্রোসিস হলো, ওনার হয়তো ক্যান্সার পর্যন্ত উনি যাবেন না, তাহলে আমি সেই জায়গা থেকে আইসোলেট করে ওনাকে অন্য জায়গায় আমি নিযুক্ত করলাম, সেটা হতে পারে। আর ঠিক আছে, উনি একেবারে ক্যান্সার হয়েই দেখা গেল যে উনি ক্যান্সার আক্রান্ত হলেন, সেই ক্ষেত্রে কি উচিত হবে না তিনি যেখানে কাজ করছেন সেই মালিক পক্ষের এবং সরকার পক্ষের এই দায়ভারটা নেওয়া? আমি তো বলবো অবশ্যই এই বিষয়গুলো আমাদের এখন ভাববার সময় এসছে। কারণ আমরা কিন্তু এখন অনুন্নত দেশ থেকে আমরা উন্নয়নশীল দেশে আছি, আমাদের দেশে অনেক উন্নয়ন ঘটছে, আমাদের জীবনযাত্রার মান এবং ব্যয় দুটোই উন্নত হচ্ছে, বাড়ছে। সেই ক্ষেত্রে আমাদের এই দিকগুলোও ভাবতে হবে। একটু আপনাকে থামাই, কারণ একজন দর্শক যুক্ত হয়েছেন, আমাকে তার প্রশ্ন রয়েছে। হ্যালো হ্যালো জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি কোথা থেকে বলছেন, কে বলছেন, একটু পরিচয় দিয়ে প্রশ্নটি করতুন। স্যার, আমি মোসাম্মত ইসমতারা, ঢাকা ড্যামরা থেকে বলছি। জি, কি জানতে চাচ্ছেন? স্যার, আমার বড় ছেলে মোহাম্মদ তাসিল হাসান সাফি, ওকে নিয়ে আমি প্রায় 2 মাস আগে বক্ষব্যাধি হাসপাতালে গিয়েছিলাম। ডাক্তার মোহাম্মদ সিরাজুল ইসলাম স্যার ওকে দেখেছিল। ওর শ্বাসকষ্টের সমস্যা হয় মাঝে মাঝে, হঠাৎ করেই দম বন্ধ হয়ে মানে মরে যাওয়ার মতো হয়ে যায়। বয়স কত? 18 বছর। 18 বছর, আচ্ছা। যে আপনার কিছু জানতে চাইলে জিজ্ঞেস করতে পারেন, যদিও আজকের আলোচনার সাথে সম্পৃক্ত না, তারপরে যেহেতু বক্ষব্যাধি বিশেষজ্ঞ আমাদের সঙ্গে আছেন, সেজন্য হয়তো প্রশ্নটা। না, উনি যেহেতু বক্ষব্যাধি হাসপাতালে দেখিয়েছেন, নিশ্চয়ই ওরা কোনো ওকে ডায়াগনোসিস দিয়েছে, উনি সেটি জানেন কিনা, মানে রোগটা নির্ণয় হচ্ছে কিনা ওনার ছেলের, এবং সেই মতো উনি চিকিৎসা নিচ্ছেন কিনা, আচ্ছা, সেটা খুব মানে। দর্শক কি আমাদের সঙ্গে আছেন? আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনি সিরাজুল ইসলাম স্যার, উনি কি রোগ বলেছে কোনো? না, উনি 2টা টেস্ট দিছিল, একটা হচ্ছে অনেকগুলো রক্তের, আর একটা হচ্ছে বুকের এক্সরে। সব কিছু আমি টেস্ট করাইছি, কিন্তু কোন রোগ ধরা পড়ে নাই। আর টোফেন নামে একটা ওই ওষুধ দিয়েছিল, সকালে একটা, রাত্রে একটা খাবার জন্য। ওই ওষুধটা এখনো খাওয়াচ্ছি, কিন্তু হঠাৎ করে এই মাঝে মাঝে ওই রকম দম আইছে, মানে হঠাৎ করে মরে যাওয়ার মতো হয়ে যায়। জি, তো আমার মনে হয় যে ডক্টর মোশাররফ হোসেনের সাথে ডক্টর মেখলা সরকার উত্তর দেবেন কিনা। আচ্ছা, আপনার এমনি কি তার মানে এই যে হঠাৎ করে তার মানে খারাপ লাগে, তখন কি তার আর কি কি সিমটম হয়? বুক ধরফর করে বা হঠাৎ করে তার হাত পা ঠান্ডা হয়ে যায়, এরকম কোনো কিছু কি হয়? শুধু ওই দম এসে যায়, বেশি ঠান্ডা হয় না শরীর। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় আমাকে এইমাত্র চোখ তো ফুলছে, মানে একটা কেমন একটা ভাব হয়ে যায়, মানে আচ্ছা খুব খারাপ লাগে তখন দেখি। আচ্ছা, এমনি যদি আসলে কোনো রকমের শারীরিকভাবে তার কোনো প্রবলেম না থাকে, অর্থাৎ ফুসফুসে যদি তার সেরকম করে কোনো অসুবিধা যদি না হয়, একটু কিন্তু মনে হচ্ছে যে তার একটু প্যানিক অ্যাটাকের মতন মনে হচ্ছে। আরেকটা প্রসঙ্গ আমাকে আমার প্রোডিউসার জানালেন, সেটা হচ্ছে যে ওনার ছেলে গার্মেন্টস কর্মী ছিলেন, এখন এই মুহূর্তে চাকরিও নেই। আচ্ছা আচ্ছা, তো সেটা একটা হতে পারে। তার এটা যেহেতু তার চাকরি নেই, এটা একটা স্ট্রেসার হিসেবে তার কাজ করতে পারে। তো অনেক ক্ষেত্রে তার একটা, যেটা বললাম যে অ্যাংজাইটিটা অনেক সময় বেড়ে গেলে প্যানিক অ্যাটাক লাইক সিমটম হয়। তো এটা কিন্তু একটু যদি আমার মনে হয় একটু যদি আমাদের জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে একটু দেখিয়ে যেতে পারে, কারণ যদি আমরা পরে মনে করি যে না এটা তার আসলে অর্গানিক কজ, তখন কিন্তু আবার ব্যাক রেফারেল নরমাল ছিল এবং ওষুধ খেয়ে খুব একটা কাজ হচ্ছে না। যেহেতু সব রিপোর্ট নিয়ে একটু যদি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের বহির্বিভাগে আসে, এবং এই ধরনের প্যানিক অ্যাটাক বা এই যে উদ্বেগজনিত যে রোগগুলো, সেটা ট্রিটমেন্ট কিন্তু খুব সাধারণ, অত বেশি ভয়ের কিছু নেই যে সারা জীবনের মানসিক রোগ মানে সারা জীবনের একটা ব্যাপার, তাও কিন্তু না। এটা কিন্তু 6 মাস, 3 থেকে 6 মাসের মধ্যেই কিন্তু ট্রিটমেন্টটা, এবং 1-2 মাসের মধ্যেই কিন্তু তার সিমটমটা অনেকখানি রিজলভ, প্রায় 90% রিজলভ হয়ে যায়। অনেক ধন্যবাদ দর্শক আপনি ফোন করার জন্য। আমরা আবারও ডক্টর মোশাররফ হোসেন আপনার কাছে ফিরে আসি, যে আমরা আলোচনা করছিলাম যে দায়িত্বটা আসলে সবারই নেওয়া উচিত। হ্যাঁ, দায়িত্ব পরিবারের নিতে হবে, পাশাপাশি সরকারেরও নিতে হবে। আমার মনে হয় কি, আমাদের না স্বাস্থ্য বীমা
যেটি আছে সেই জায়গায় যেতেই হবে। সেটা নিয়ে কিন্তু কোনো আলোচনা নাই। যেমন মনে করেন যে স্বাস্থ্য বীমা আমি কেন বলছি, সেটি আমরা যে ধরুন যে আমরাই যদি অসুস্থ হই, আমরা তো একেবারে ধরুন যে ঊর্ধ্বতম বেতনের গ্রেডে বেতন পাই, সেই ক্ষেত্রেও আজকে যদি হুট করে আপনার ধরুন যে 10 দিন আইসিইউতে থাকতে হয় যে কোনো একটা প্রাইভেট জায়গায়, তখন কিন্তু যে কারোর জন্যই সমস্যা যে একসঙ্গে 5 লাখ টাকা 6 লাখ টাকা বিল দেয়া। তো সেই ক্ষেত্রে না স্বাস্থ্য বীমার কোনো বিকল্প নেই। এবং আমি বলবো যে যেই সব প্রতিষ্ঠানে এই ধরনের স্বাস্থ্যর ঝুঁকি রয়েছে, এগুলো কিন্তু আমরা সবাই জানি কোথায় কোথায় বেশি ঝুঁকি, কোথায় কোথায় বেশি ঝুঁকি, এবং সেইখানে যেসব কর্মচারী আছেন তাদের জন্য মালিকদেরও বোধহয় একটা বীমার একটা কন্ট্রিবিউশন থাকা উচিত, যে মালিকদের পক্ষ থেকে যেভাবে প্রভিডেন্ট ফান্ডের মতো থাকে যে কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, সেরকম একটা রাইট। এই বিষয়গুলো কিন্তু আমাদের ভাবতে হবে, কারণ আমাদের দেশ এখন কিন্তু অনেক ইন্ডাস্ট্রিয়ালাইজেশনও হচ্ছে। সেই জায়গায় আমরা যদি এই জায়গাগুলোতে পিছিয়ে যাই, তাহলে কিন্তু আমরা পরবর্তীতে আমাদের কর্মক্ষম যে মানুষ, সেই মানুষগুলো ইতিমধ্যেই তো আমরা দেখেছি যে কমপ্লায়েন্স নিয়ে নানা ধরনের ইস্যু তৈরি হয়েছে বিভিন্ন জায়গাতে। যারা আমাদের বায়ার আছেন তারা কিন্তু এই সমস্ত প্রশ্নগুলো উত্থাপন করছেন আজকাল, এবং এগুলো আরো বেশি বেশি বাড়তে থাকবে এই প্রশ্ন যদি আমরা এগুলো এখনই সলভ না করি। জি, আরেকটা বিষয় হচ্ছে আমাদের প্রবাসী শ্রমিক। আমরা জানি যে আমাদের একটা আয়ের অন্যতম, বিশেষ করে রেমিটেন্সটা একটা অন্যতম আয়ের খাত। তো প্রবাসী শ্রমিকদের নিয়ে যেটা আমি অন্তত পক্ষে দেখেছি যে বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে দেখা গেছে যে সিঙ্গাপুর বা এই সমস্ত দেশে কিন্তু দেখা যায় যে ওখানে দায়বদ্ধতা খুবই নিশ্চিত করা হয়, যে আপনার যিনি এমপ্লয়ার আছেন তাকে কিন্তু বাধ্য করা হয় যে আপনার শ্রমিকের চিকিৎসা নিশ্চিত করার জন্য। ওরা কিন্তু চাইলেই ফেরত পাঠিয়ে দিতে পারে না। কিন্তু আমি দেখেছি মধ্যপ্রাচ্যের অনেক দেশ থেকে, বিশেষ করে ক্যান্সার হলে তাদেরকে কিন্তু চিকিৎসা না করে কোনো একটা কিছু বুঝিয়ে সাথে সাথে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তো এই বিষয়গুলোতেও তো আসলে এখন নজর দেওয়ার সময় এসেছে, কারণ হচ্ছে আমাদের শ্রমিকরা তো তাদের উন্নয়নে ভূমিকা রাখছেন। অবশ্যই আমি এমনও দেখেছি যে সিম্পলি নিউমোনিয়া হয়েছে, জাস্ট ওরা একটা এক্স-রে করে ওই রোগীকে পাঠিয়ে দিয়েছে যে আপনি দেশে চিকিৎসা করে তারপরে সেই ইয়ে করবেন, কারণ ওরা যে মেডিকেল ইন্স্যুরেন্সটা ওদেরকে পে করে, দ্যাট ইজ নট এনাফ ফর হসপিটালাইজেশন। ফলে ওরা হয়তো আউটডোর সার্ভিসের জন্য হয়তো ঠিক আছে, এটা হয়তো ক্লিয়ারলি বলে না। ওরা ওদেরকে একটু বুঝিয়ে সুঝিয়ে যে তোমরা পরিবারের কাছে থাকো, এখানে চিকিৎসা করো, তারপর ভালো হয়ে চলে এসো। এবং আমি অনেককে দেখেছি, যেমন ধরুন যে একটা বড় সার্জারি যদি লাগে, সে হয়তো বিদেশে চাকরি করছে কিন্তু সেই সার্জারিটা দেশে এসে করছে, কারণ হয়তো টাকা কম খরচ হয়। তো এই বিষয়গুলো আমার মনে হয় একটু আমাদেরকে এখন আরো আমাদের নীতি নির্ধারক যারা আছেন তারা হয়তো এই সমস্ত এগুলো নিয়ে একটু ভাবতে হবে। প্রবাসী শ্রমিকের যেটা বললেন, এটা কিন্তু আমরা দেখি যে সাইকিয়াট্রিক যে ইলনেসগুলা, এটা কিন্তু একটা বিরাট অংশ আমরা আমাদের মানে চেম্বারে বা আমাদের আউটডোরে আমরা পেয়ে থাকি আর কি। বিশেষ করে আমাদের দেশের অনেক গৃহকর্মী কিন্তু কাজ করেন মধ্যপ্রাচ্যে অনেক দেশে। হ্যাঁ, শুধুমাত্র গৃহকর্মী না, যেমন কনস্ট্রাক্টর ওয়ার্কার, বিশেষ করে যখন আমরা বিদেশ থেকে যে পেশেন্টগুলো আসে তাদের দেখি যে একটা বিশেষ করে যে সৌদি আরব বলেন, তারপরে মালয়েশিয়া, এসব জায়গায় যারা হলো বিভিন্ন রকমের তারা কাজ করছে এবং ওই সময় কিন্তু তারা রিটার্ন হচ্ছে, এই সময় কিন্তু তারা টাকাটা পাচ্ছে না। তো এটা এই যে তার কোনো হয়তো অনেকে অবৈধভাবে থাকছেন, সেটা তাদের তো কোনো প্রশ্ন নেই, তারা যখন ফিরে আসছে তারা একদম সর্বশান্ত হয়ে ফিরে আসছেন খালি হাতে। আর একটা বলা হয় আমাদের যেটা মানসিক রোগের জায়গায়, যখনই কোনো রকমের চেঞ্জ সিচুয়েশন হবে, শিফটিং, সেটা নতুন বাসা চেঞ্জ করা হোক অথবা নতুন হয়তো বা কোনো দেশে যাচ্ছে বা বিশেষ করে মাইগ্রেশন যখন হয়, তখন এটা যেহেতু একটা বিরাট চেঞ্জ, এটা এক ধরনের অ্যাডজাস্ট করতে অনেক আমাদের ঠিক সেভাবে অনেকের রেজিলিয়েন্স থাকে না, বা আমাদের অনেক সময় যারা একটু মানসিকভাবে নাজুক থাকে, এটা কিন্তু আর অনেক যদি কোপ আপ করতে না পারে তাহলে দেখা যায় যে তার এক্সাজারেশন হচ্ছে। দেখা যাচ্ছে যে গ্রামের একটা ছেলে 17 বছর বয়স, সে হয়তো জীবনে কোনোদিন তার জেলা শহরেও যায় নাই, সে হঠাৎ করে দেখা গেল যে একটা মধ্যপ্রাচ্যের বা মালয়েশিয়ার একটা রাজধানী শহরে যে কাজ করা শুরু করে দিল। এই যে পরিবর্তনটা, সেটা নেওয়ার জন্য সে হয়তো প্রস্তুতি নেই। ওখানে তো হয়তো কালচার ডিফারেন্ট, তার খাওয়া ডিফারেন্ট, তার ভাষা ডিফারেন্ট। এই যে আমাদের আসলে যে মানসিক যে জায়গাগুলো, এটা যখন আপনি আসলে ইভেন কারোর সাথে যখন আমরা কথা বলছি, সেটাও কিন্তু আমরা স্ট্রেসটা অনেক রিলিফ হয়ে যাচ্ছে, কথাই হয়তো বলতে পারছে না, সেটা আমাদের স্ট্রেসটা রিলিফ হয়ে যাচ্ছে। কাজে এই সুবিধাগুলো কিন্তু আমরা যখন হঠাৎ করে নতুন দেশে যাচ্ছি তখন কিন্তু অনেক ক্ষেত্রে পাচ্ছি না। ইভেন আমরা দেখি যে আমাদের স্টুডেন্ট যারা, তারা অনেক যারা একটু যদি সাইকোলজিক্যালি ধরনের একটু অ্যাংজাইটি পোন থাকে, দেখা যাচ্ছে যে ওখানে কিন্তু পারফরমেন্সটা খারাপ করে ফেলছে বিকজ অফ দিস চেঞ্জ সিচুয়েশন। কাজে এটা আমি বলবো মাইগ্রেটরি ওয়ার্কার যারা, তাদের এটা একটা বিরাট, আমি মানে এটা আলাদা করে একটা এমফাসিস দেওয়া উচিত এবং সেটা একটু নজর রাখা উচিত। এমনকি যারা যখন দেশের বাইরে তাদেরকে পাঠানো হচ্ছে, তাদের
কিছু কাউন্সিলিং সেশন এবং এই সমস্ত বিষয়ে প্রস্তুত করা, কারণ তারা যদি প্রস্তুত থাকতো তাহলে কিন্তু তাদের এই সমস্যাটা হয়তো অনেক ক্ষেত্রে এটা কমানো যেত। আলটিমেটলি তো তাদের রিটার্ন হতে হচ্ছে, এই যে এত টাকা দিয়ে আবার তারা বাংলাদেশে আসতে হচ্ছে। আর আরেকটা প্রবলেম হলো যখন তারা সাইকিয়াট্রিক প্রবলেম থাকে, ওরা তো এই যে ভাষাগত ব্যারিয়ারের কারণে তারা তো বলে যে আমাদের কথাগুলো তারা ওই দেশের ডাক্তাররা ঠিক মতো করে বুঝতে পারছে না। অনেক সময় বলে যে ডাক্তাররা তো বুঝতে পারছে না, এবং অনেক ক্ষেত্রে দোভাষীর মানে নিয়োগ করা হচ্ছে না, ফলে তারা সমস্যাটা বুঝাতেও পারছে না। এটাও একটা সমস্যা। আমাদের আরেকটা বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর ফিরে এসে আরো বেশ কয়েকটা বিষয় আছে, সেগুলো নিয়ে কথা বলবো। প্রিয় দর্শক, ছোট্ট আরো একটা বিরতির নিচে আশা করি ফিরে এসে আপনাদের সবাইকে সাথে পাবো। প্রিয় দর্শক, আরেকবার স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কথা বলছিলাম শ্রমিকের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে। বিরতির আগে আমরা প্রবাসী শ্রমিকদের যে বিভিন্ন ধরনের মানসিক সমস্যা সেটা নিয়ে কথা বলছিলাম। এবারে একটু আমরা আসতে চাই, সেটা হচ্ছে আবারও ডক্টর মেঘলা সরকার আপনার কাছে ফিরতে চাই। সেটা হচ্ছে যে আমরা প্রবাসী শ্রমিকদের কথা বললাম, কিন্তু একই সাথে আমাদের যারা গার্মেন্টস শ্রমিক আছে তাদের যেমন প্রশ্ন করেছিলেন তিনি কিন্তু বলেছিলেন যে চাকুরি চলে যাওয়া এবং তার ছেলেরও এরকম চাকরি চলে যাওয়ার পর থেকে কিন্তু তার এরকম সমস্যা তৈরি হয়েছে। বেতন নিয়ে নানা ধরনের জটিলতা আমরা মাঝে মাঝেই দেখি, শ্রমিক অসন্তোষ দেখি। তো এই যে এই বিষয়গুলো আসলে শ্রমিকের মানসিক স্বাস্থ্যের উপর কী ধরনের প্রভাব ফেলে? প্রথমত যে কোনো ধরনের লস ইভেন্ট এবং যে কোনো ধরনের পরিবর্তিত অবস্থা যেটা আমাদের কাছে আমরা ঠিক প্রত্যাশিত না, সেটা কিন্তু আমাদের মধ্যে স্বাভাবিক একটা মানসিক চাপ তৈরি করবেই। হ্যাঁ, এবং দেখা যায় যে যারা একটু মানসিকভাবে আগে থেকে ভালনারেবল, অর্থাৎ জেনেটিক প্রিডিসপোজিশন যাদের আছে সেটা তার অ্যাংজাইটি হতে পারে, ডিপ্রেশন হতে পারে, সেটা তার এবং এই মানসিক গঠন যেটা সেটাকে সে যদি হ্যান্ডেল করার মতন ক্যাপাবিলিটি যথেষ্ট তার না থাকে, কম থাকে, তাহলে কিন্তু অবভিয়াসলি তার কোনো সাইকিয়াট্রিক কন্ডিশন হবে। এবং বিশেষ করে এ ধরনের ক্ষেত্রে আমরা দেখি যে তাদের মধ্যে ডিপ্রেশন থাকে, অর্থাৎ দেখা যায় যে তার আরও প্রোডাক্টিভিটি লস, আরও তার এই যে চাকরিটা চলে গেল, সে নতুন কাজ করতে তার আর ড্রাইভটা থাকে না। দেখা যাচ্ছে সারাদিন সে শুয়ে আছে, বসে আছে, কোনো কাজকর্ম করছে না, বা দেখা যাচ্ছে খেতে ইচ্ছা করছে না, নিজেকে খুব মনে হচ্ছে পারবো না, হবে না। এই যে তার মানে হলো একটা থেকে কিন্তু তার মানে একটা নতুন সমস্যাটা তার তৈরি হচ্ছে। আবার অনেক ক্ষেত্রে যারা ইয়াং, মানে বিশেষ করে কম বয়স্ক, এই যে চাপটা অনেক সময় তারা হ্যান্ডেল করতে না পেরে তারা নানা রকমের অনাকাঙ্ক্ষিত কিছুতে কিন্তু জড়িয়ে পড়ে। অনেক ক্ষেত্রে ধরেন নেশার মতন বিষয় হতে পারে, হ্যাঁ, যে তার এই যে ফ্রাস্ট্রেশন, তার যে এক ধরনের তার খারাপ লাগছে, ঘুম হচ্ছে না, অ্যান্টিসোশ্যাল অ্যাক্টিভিটিতেও হতে পারে। কিন্তু অনেক সময় যে মাদকাসক্তর বিষয়টা হতে পারে, মাদকাসক্ত কিন্তু এক ধরনের রোগ, কাজে সেটা অনেক ক্ষেত্রে হতে পারে। আর নানা রকমের আনওয়ান্টেড বিহেভিয়ার, যে বিহেভিয়ারগুলো তাকে আসলে লং টার্ম আরও একটা সমস্যার মধ্যে দিয়ে তাকে জড়িয়ে ফেলে, তো সেটা তার হতে পারে। তো সেক্ষেত্রে মানে এই যে ব্যাপারগুলো যেটা বললেন যে বেতন পাচ্ছে না বা ফিনান্সিয়াল একটা ক্রাইসিস থাকছে, ফিনান্সিয়াল ক্রাইসিস থাকলে বিশেষ করে তার অ্যাংজাইটি যদি থাকে, তার উদ্বেগের জায়গাটা থাকে, সেটা এনহ্যান্স করে। অর্থাৎ সে হয়তো বা তার মানে কোনোভাবে সে একটা হ্যান্ডেল করে যাচ্ছিল, কিন্তু এটা এই প্রতিদিনের যে, অর্থাৎ একটু আমরা তো কনস্ট্যান্টলি আমাদের ব্রেনটা করে কি কোপ আপ করতে চায়, তো একটা স্টেজে কোপ আপ করতে করতে আর পারে না, তখনই কিন্তু তার নানা রকমের প্রবলেমগুলো অনেক তীব্র মাত্রায়। এবং তখন দেখা যাচ্ছে যে তাদের মধ্যে হয়তো বা মাথা ব্যথা হলো, তারা মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে, তার আচরণে নানা রকমের ত্রুটি দেখা যাচ্ছে, শারীরিকভাবে নানা রকমের উপসর্গ হচ্ছে, বিশেষ করে যে প্যানিক অ্যাটাক, এটা খুব কমন, অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার এই জায়গাটা, ডিপ্রেশন খুব কমন। তো এই জায়গাগুলো অনেক ক্ষেত্রে আমরা দেখে থাকি। জি, আমরা তো অনুষ্ঠান যেহেতু শেষ পর্যায়ে, এখন আমরা জানতে চাই ডক্টর মোশাররফ হোসেন যে আমরা সমস্যাগুলোর কথা আলোচনা করলাম, কি কি হতে পারে সেটা আলোচনা করলাম, কিন্তু এর থেকে মুক্তি পাবার উপায় কি? আসলে আমাদের শ্রমিকের স্বাস্থ্য সুরক্ষার জন্য আমরা কি করতে পারি? আমরা না পুরো সমস্যায় কিন্তু এখনো আলাপ করতে পারিনি, হয়তো কিছু টিপ অফ আইসবার্গ আলাপ করেছে, আর অনেক কিছু আলাপের বাইরে রয়ে গেছে। যেমন সিম্পল বিষয়, যেমন আমরা যে চুল কাটাই, মানে নরসুন্দর, নাপিত, ওরা কিন্তু প্রচুর শ্বাসরোগে ভুগে থাকে। জাস্ট যে একটা ছোট্ট খুপড়ির মতো জায়গা আবদ্ধ থাকে, সেখানে প্রচুর ডাস্ট, চুল কাটাই, চুলের গোড়াগুলো। হ্যাঁ, আরেকটা আমি এগুলো ওই চিকিৎসক হিসেবে জানতে পেরেছি, যেমন যারা স্বর্ণকার, আপনি হয়তো জানেন কিনা জানি না, স্বর্ণকাররা যারা স্বর্ণের সেই ডিজাইন নিয়ে কাজ করে, সেটিও কিন্তু ছোট্ট একটি অন্ধকার রুম, কোনো ফ্যান থাকে না, তারা অনেকে কিন্তু নিউমোনিয়া থেকে শুরু করে অ্যাজমা, বিভিন্ন রকমের শ্বাসরোগে ভুগে থাকে। তো এই যে বিষয়গুলো, এবং গার্মেন্টসের কথা তো আমরা অনেক আলোচনাই করেছি, এরকম প্রত্যেকটা প্রফেশনেই আমি দেখেছি সেটি হচ্ছে যে আমাদের যে পরিবেশটা, যেটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের দেহের স্বাস্থ্য রক্ষার জন্য, সেটি কিন্তু আমরা মেনটেন করছি না। যে ধরুন যে কি পরিমাণ স্পেস দরকার আপনার,
সেই স্পেসে কি পরিমাণ ভেন্টিলেশন দরকার, এই জিনিসগুলো কিন্তু আমরা মেনটেন করি না। সিম্পলি আপনি ধরুন, এখন তো আমরা প্রচুর এসি ব্যবহার করছি, এসির মাধ্যমে কিন্তু আমাদের শ্বাসনালীতে ইনফেকশন হতে পারে এবং আমরা নিউমোনিয়া আক্রান্ত হতে পারি। একটি জীবাণু এই এসি থেকে আমাদের মধ্যে ঢুকে যেতে পারে। কারণ কি? কারণ হচ্ছে আমরা কিন্তু এসি নিয়মিত সার্ভিসিং করাই না, যেটা খুব দরকার। তো এই বিষয়গুলো আমাদের মনে হয় এখন অ্যাড্রেস করা উচিত, যে আমাদের যেখানেই আমরা শ্রমিকদের কাজ করাচ্ছি, তারপর ধরুন আপনি গৃহকর্মী থেকে শুরু করে সেটি যেই কর্মী হোক, তিনি কতক্ষণ কাজ করবেন, কতক্ষণ বিশ্রামের সময়, সেটি ঠিক আছে কিনা। আমার কাছে অনেক স্কুলের শিক্ষক আছে, বিশেষ করে প্রাইমারি স্কুল, উনি একটানা 4টা ক্লাস নেয়। উনি যদি একটানা 4টা ক্লাস নেন, উনি কি পড়াবেন, বা সেই পড়ার জন্য ওনাকে সেই প্রিপারেশনটা কতটুক নেবেন, তিনি মানসিক এবং দৈহিকভাবে কতটুক সুস্থ পড়ানোর জন্য, সেই বিষয়গুলো আমাদেরকে ভাবতে হবে। তো আমার মনে হয় যে এই বিষয়গুলো আমাদের চিন্তার পাশাপাশি যেসব জায়গায় ধরুন যে গার্মেন্টসে নিয়মিত তাদের স্বাস্থ্য হেলথ চেক আপটা যেন হয়, প্রত্যেক প্রতিষ্ঠানে যেখানে স্বাস্থ্য ঝুঁকি রয়েছে সেখানে যেন অবশ্যই একজন স্বাস্থ্য কর্মকর্তা, একজন চিকিৎসক যেন অন্তত MBBS ডক্টর যেন তাদেরকে একটা নিয়মিত ইন্টারভ্যালে পরীক্ষা করে দেখেন যে তারা কোনো স্বাস্থ্য ভুগছে কিনা, রোগে ভুগছেন কিনা। যদি সেই রোগে ভুগে থাকে, সেই রোগের যেন নিয়মিত চিকিৎসা হয়। তারপর ধরুন প্রিভেনশনের কথা বললেন, প্রিভেনশনের হ্যাঁ কিছু কিছু তো প্রিভেনশন নিতেই পারি আমরা। ধরুন যে সিম্পলি গার্মেন্টসে যিনি একেবারে স্পিনিং সেকশনে কাজ করছেন, সেখানে যদি ভালো ভেন্টিলেশন থাকে, যদি এক্সস্টটা ভালো হয়, সেখানে তাকে আমি মাস্ক ব্যবহার করতে দিলাম। তারপরও কথা আছে, ধরুন যে তিনি দেখা গেল অ্যাজমা রোগী, তাহলে তাকে আপনি স্পিনিং সেকশনে একেবারে সুতোর মধ্যে না ফেলে যেন একটু দূরে থাকতে পারে, তার পরিবেশটা আমি ওইভাবে ঠিক করলাম, সে যেন কাজও করতে পারে, কারণ তার তো জীবিকা নির্বাহের জন্য কাজ তো করতেই হবে। আপনাকে থামাবো কারণ আরেকজন দর্শক যুক্ত হয়েছেন, আমার একটু প্রশ্ন নিতে চাই। হ্যালো হ্যালো, জি ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আপনার পরিচয় দিয়ে তারপর আপনার প্রশ্নটি করুন। আচ্ছা, আমি বরাবর থেকে বলছি, রূপগঞ্জ বরাবর থেকে বলছি। জি, আমি একজন গার্মেন্টস শ্রমিক। জি, আমার আছে না, এই যে আমি কতদিন যাবৎ, আজকে প্রায় 1-1.5 বছর যাবৎ, মানে শ্বাসটা ফেলতে গেলে নিঃশ্বাসটা ফেলতে পারি ঠিক, কিন্তু ফিরিয়ে যখন নিঃশ্বাসটা নেই তখন মনে হয় যে আমার দম আসা যাওয়া করতেছে, তখন মানে আমার অনেকটাই কষ্ট লাগে, বা বুকের ভিতরে ব্যথাও করে প্রায় সময়। আর এই হালকা পাতলা কাশের মতো আসে, হালকা কাশের মতো আসার পরে জিজ্ঞেস করতে পারেন, ভিতর থেকে যেমন কফের মতো বাইর হয়। আপনার বয়স কত? আমার বয়স আনুমানিক 27-28 হবে এমন। আপনার কি এই শ্বাসকষ্ট হয়? এখন এই সব তো আমি বলতে পারি না, বা শ্বাসকষ্ট মতো মানে এমন লাগে। আচ্ছা, আমি বলবো যে আপনি হয়তো এই বুকের কোনো অসুখে ভুগছেন, ধরুন যে অ্যাজমা বা এই ধরনের কোনো শ্বাসরোগে ভুগছেন, তা আপনি একজন বক্ষব্যাধি চিকিৎসকের পরামর্শ নেন, তারপর উনি পরীক্ষা নিরীক্ষা করে আপনাকে ওষুধ দিলে আপনি অবশ্যই সেরে উঠবেন। জি, অনেক ধন্যবাদ দর্শক ফোন করার জন্য। জি, আমরা যেখানে ছিলাম যে আমাদের কি কি করণীয়, তো আপনি বলছিলেন যে একটা রেগুলার হেলথ চেকআপ। হ্যাঁ, তারপরে ধরুন যে যারা হেলথ ওয়ার্কার, হসপিটালে যারা কাজ করছেন, আপনি হয়তো জানেন, আপনি তো নিজেও একজন সার্জন, যে আমাদের আমরা অনেক অসুখে নিডল প্রিক হয়ে এই কর্মক্ষেত্রে কিন্তু আমরা HPSAG পজিটিভ হচ্ছি, HIV পজিটিভ, এমনকি অনেকে লিভার ক্যান্সার হচ্ছে এরকম করে, তিনি হয়তো জানেন না যে তিনি HPSAG পজিটিভ হয়েছেন। তো এই বিষয়গুলো আমাদের কিন্তু এখন ভাববার সময় আসছে যে আমরা আমাদের স্বাস্থ্য ঝুঁকিটা কিভাবে কমাতে পারি কর্মক্ষেত্রে, এবং যদি আমরা সেই ধরনের কোনো রোগে ভুগে থাকি সেই জন্য আমরা কোনো কম্পেনসেশন পাবো কিনা, সেটি সেই প্রতিষ্ঠানের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে কোনো রকম অনুদান থাকছে কিনা আমাদের জন্য। তা আমার মনে হয় এই বিষয়গুলো আমাদের ভাবতে হবে। এবং আমরা যদি এই ফুসফুসের স্বাস্থ্য রক্ষার কথা বলি, তাহলে আমি বলবো যে যারা
ফুসফুসের রোগে ভুগছেন বা এমন প্রতিষ্ঠানে কাজ করছেন, যেমন ধরুন যে গার্মেন্টসে যারা ফুসফুসের রোগের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি, কয়লার খনিতে, ব্রিক ফিল্ডে, তারা না নিজেদের ফুসফুস রক্ষার জন্য কিছু কাজ করতে পারেন। তার মধ্যে একটি নিউমোনিয়া প্রোটেকশনের জন্য আপনি হয়তো জানেন যে এখন নিউমোনিয়ার ভ্যাকসিন খুবই অ্যাভেলেবল, আমরা দিয়ে থাকি, খুব বেশি দামও না। তারপর ধরুন যে আমরা এই ভাইরাস, রেসপিরেটরি ভাইরাসগুলো দিয়ে যে ইনফেকশন হয়, এগুলো প্রোটেকশনের জন্য আমরা ইয়ারলি ভ্যাকসিন নিতে পারি, এই কাজগুলো করা উচিত। তারপরে ফুসফুসের স্বাস্থ্য রক্ষার জন্য আমরা নিয়মিত যেন পরিমিত পানি পান করি, তারপরে ফ্রেশ ফ্রুটস খাই, তারপরে একটু দৈহিক আমরা যেন ব্যায়াম করি, 30-40 মিনিট হাঁটি, তাহলে আমার মনে হয় আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা, ফুসফুসের ক্ষমতা এগুলো এবং কিছুটা মানসিক স্ট্রেসও আমার মনে হয় কমিয়ে আমাদেরকে স্বাস্থ্য ঝুঁকি কমাবে। জি, ডক্টর মেঘলা সরকার এবং ডক্টর এ কে মোশাররফ হোসেন, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। কারণ আজকে আমরা শ্রমিকের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে বেশ কিছু বিষয় আলোচনা করলাম। হয়তো আমাদের নীতি নির্ধারকরা শুনছেন কিনা আমরা জানি না, কারণ আমরা তো আসলে শুধু আলোচনাই করতে পারি, কিন্তু এটাকে আসলে বাস্তবায়ন করার যে দায়িত্ব যাদের, তারা যদি এই বিষয়গুলোকে চিন্তা করেন এবং সেগুলোকে বাস্তবায়নের চেষ্টা করেন, তাহলে হয়তো আমাদের এই আলোচনা সার্থক হবে। হয়তো আরও অনেক কিছু আলোচনার ছিল, আগামীতে কোনো একদিন আলোচনা করব আবার। প্রিয় দর্শক, আমরা আজকে বিদায় নিচ্ছি আপনার কাছ থেকে। শ্রমিকের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে আমরা কথা বললাম। আজকে মহান মে দিবস, প্রতি বছরই মে দিবস আসলে আমরা এগুলো নিয়ে আলোচনা করি, কিন্তু সেগুলোর কতটা বাস্তবায়িত হয় সেটা নিয়ে সন্দেহ আছে। তবে আমরা আশা করব যে হয়তো আমরা যেহেতু উন্নতির কথা বলি, আমরা সবসময় উন্নয়নের পথে আগাচ্ছি, সুতরাং আস্তে আস্তে আমরা কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটির দিকে, আমরা কোয়ালিটি অফ লাইফ অর্থাৎ জীবনমানের উন্নয়নের দিকে চেষ্টা করব এগিয়ে যেতে। এবং আমরা চাইবো যে আমাদের যারা শ্রমিক আছেন, যারা আমাদের দেশের উন্নয়নে প্রচণ্ডভাবে ভূমিকা রাখছেন, তারা একটা সুস্থ জীবন পাবেন এবং সেখানে আমরা সবাই মিলে হাত লাগাবো। আপনারা যারা এতক্ষণ সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।